ডিয়ার অল, আজকের পডকাস্টে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট কমন প্রবলেম নিয়ে কথা বলবো, হাইপারটেনশন। হাইপারটেনশন ইজ এ ভেরি কমন ডিজিজ অ্যান্ড ইট ইজ ভেরি ইজিলি ট্রিটেবল। কিন্তু হাইপারটেনশনটাকে সাইলেন্ট কিলার বলা হয়, কারণ হাইপারটেনশনটা চিকিৎসা না করলে মানুষ কিডনির রোগে মারা যায়, মানুষ হার্টের রোগে মারা যায়, মানুষ ব্রেনের রোগে মারা যায়। এইসব বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের এখানে আমার সাথে যুক্ত হয়েছেন, তাকে সবাই চেনেন, স্বনামধন্য কার্ডিওলজিস্ট। আমার মনে হয় তাকে পরিচয় করে দরকার আছে বলে মনে করি না। প্রফেসর আব্দুল অদুদ চৌধুরী, আপনাকে ধন্যবাদ এই প্রোগ্রামে আপনি জয়েন করার জন্য। তো আজকে আমরা অ্যাকচুয়ালি হাইপারটেনশন সম্বন্ধে কথা বলবো। হাইপারটেনশন তো একটা কমন ডিজিজ এবং কমন প্রবলেম। সো আমাদের কমিউনিটির হাইপারটেনশন প্রবলেমটা কতটুকু আপনি কি বলবেন আমাদের দেশের? আমি পার্সেন্টেজ চলতে চাচ্ছি না, পার্সেন্টেজ বলতে চাচ্ছি না। একটা জিনিস বলি স্যার, আপনার আশেপাশে যতজন সাবালক লোক আছেন, অর্থাৎ 18 বছরের উপর, আপনি ধরে নেবেন তাদের প্রতি 4 জনে একজন হাইপারটেনসিভ। জিনিসটা এত কমন। আমাদের দেশে কিছু পরিসংখ্যান আবার বলছে কি না 25% না, আরও বেশি, প্রায় 30%-এর কাছে। আর আরেকটা জিনিস আমরা জানি যেটা, যে বয়স যত বাড়ে তত কিন্তু হাইপারটেনশনের প্রিভ্যালেন্সটাও বাড়ে। কারণ আমি যদি হিসাব করি 60 বছর যাদের বয়স হয়ে গেছে এরকম কিছু লোকজনকে নেই, দেখি তাদের মধ্যে কয়জন হাইপারটেনসিভ, আমি হয়তো দেখতে পাবো তাদের মধ্যে 50-60% উচ্চ রক্তচাপে ভুগছেন। জিনিসটা এতই কমন। আচ্ছা, তার মানে হাইপারটেনশন ইজ এ কমন ডিজিজ, যেটা আমি স্টার্টিংয়ে শুরুতেই বলছিলাম আর কি। এখন এই হাইপারটেনশন যে এই যে এত কমন ডিজিজ, কিন্তু কত পার্সেন্টেজ বা কতজন লোক এটা ডিটেকশন হয়? ডিটেকশন অর্থাৎ হলে কি মানে চিকিৎসার আওতায় আসে অথবা এগুলো ডিটেকশন হয়? এই জায়গাটায় সারা দুনিয়া একটা অদ্ভুত একটা রুল আছে, রুল অফ হাফ। যাদের প্রেশার আছে, উচ্চ রক্তচাপ আছে, এরকম রোগীদের অর্ধেকের মতো ডায়াগনোসিস হয়। আমাদের দেশে একটা পরিসংখ্যান বলছে 48% ডায়াগনোসিস হয়। যাদের ডায়াগনোসিস হয় তাদের মধ্যে চিকিৎসা নেন আরও অর্ধেক। যাদের চিকিৎসা চলছে তাদের মধ্যে মাত্র অর্ধেকের প্রেশারটা কন্ট্রোল থাকে। আমাদের দেশেই ডিজি হেলথে একটা পরিসংখ্যান ছিল, সেখান থেকে দেখা গেছে একটা ভয়াবহ চিত্র। কি সেটা? যে আমাদের দেশে 12.5-14% লোকের প্রেশারটা ঠিকমতো কন্ট্রোল আছে। তার মানে আমরা এই জায়গায় কিন্তু বড় একটা ফেলিওর আছে। তবে এটা কিন্তু এই যে খারাপ খবর বলছি, ভালো খবরও আছে। কীরকম? আমাদের এখন বর্তমান যে সরকারের এনসিডি কর্নার বলে একটা জিনিস আছে, নন কমিউনিকেবল ডিজিজ কর্নার, উপজেলা লেভেলে। তাদের ওখান থেকে কমিউনিটি ক্লিনিকে, মানে একদম ইউনিয়ন পর্যায়ে যে ক্লিনিকগুলো আছে, সেখানে কিন্তু উচ্চ রক্তচাপের ওষুধ সরকারের পক্ষ থেকে বিনামূল্যে দেয়া হয়। এখন নর্থ সাউথ ইউনিভার্সিটি একজন অধ্যাপকের গবেষণা বলছে, যাদেরকে এভাবে সরকারি পর্যায়ে একটা ট্রেকিং করা হচ্ছে, ওষুধ দেওয়া হচ্ছে, তাদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ কন্ট্রোলের যে মাত্রা সেটা 52%। তার মানে যদি আপনার ওষুধটা অ্যাভেলেবল করা হয়, আপনি যদি একটু মনিটরিংয়ের ব্যবস্থা করেন, তাহলে কিন্তু খুব সাকসেসফুলি এটা কিন্তু কন্ট্রোলে রাখা তার মানে ক্ষেত্রে সম্ভব। যে ব্লাড প্রেশার একটা কমন প্রবলেম, এবং ব্লাড প্রেশার ডায়াগনোসড হচ্ছে না প্রপারলি, এবং ব্লাড প্রেশার ডায়াগনোসড হলে প্রপারলি ট্রিটমেন্ট হচ্ছে না, মানে অ্যাডিকুয়েট লেভেলে ব্লাড প্রেশার হচ্ছে না। সো ব্লাড প্রেশারটার লেভেলটা কত? নর্মাল ব্লাড প্রেশার কত? হ্যাঁ, এই জায়গার একটা জিনিস পড়ি। অনেকে বলে যে আমার কোনো প্রেশার নেই। ভাই, প্রেশার সবার আছে, প্রেশার না থাকলে আমি আপনি বাঁচব না। কেন? আমার হার্টের কাজটা কি? সে পাম্প করে ব্লাডটা সারা বডিতে পৌঁছাবে। তার জন্য তো একটা প্রেশার তৈরি করতে হবে, একটা ফোর্স তৈরি করতে হবে, যাতে ব্লাডটা সামনে যেতে পারে, ব্রেনে, তার কিডনিতে, আপনার পায়ের নখ পর্যন্ত যেন পৌঁছাতে পারে। সেটার জন্যই ব্লাড প্রেশারটা তৈরি হচ্ছে। যখন হার্টটা পাম্প করে সেই মুহূর্তে যে প্রেশারটা, সেটাকে আমরা বলি সিস্টোলিক প্রেশার। সেটা আর যখন রিল্যাক্স করে তখন কিন্তু চট করে প্রেশারটা ধম করে কমে যায় না। কেন কমে যায় না? আমাদের ধমনীগুলা ইলাস্টিক, সে তখন কি রিকয়েল করে, যাতে প্রেশারটা খুব বেশি নিচে নেমে না যায়। তো হার্ট যখন রিল্যাক্স অবস্থায় যে প্রেশারটা থাকে তাকে বলে ডায়াস্টোলিক প্রেশার। নর্মালি কত আমরা সবাই জানি, আমরা বলি 120/80। আসলে 120/80 হলো একটা মধ্যম সূচক, তার উপরে এবং নিচে একটা রেঞ্জ পর্যন্ত প্রেশারটা নর্মাল। সেটা কীরকম?
আমার যদি উপরের প্রেশারটা সিস্টোলিক প্রেশারটা 100 থেকে 139 পর্যন্ত হয় আমি নর্মাল বলবো, তবে কথা আছে 130-এর নিচে হলে ভালো হয়। 30 থেকে 39 যে অংশটা সেটাকে হলো আপনার সতর্ক হওয়ার সময়, ইয়েলো লাইট জোন। আর নিচের প্রেশারটা 60 থেকে 89 পর্যন্ত নর্মাল, তবে 80 থেকে 89 পর্যন্ত হলো ইয়েলো লাইট জোন। যখনই আপনার উপরের প্রেশারটা 140 বা তার বেশি হচ্ছে অথবা নিচের প্রেশারটা 90 বা তার বেশি হচ্ছে, আমি আপনাকে উচ্চ রক্তচাপের রোগী বলবো। কিন্তু একবার দেখে কি বলবো তা কিন্তু বলবো না, আমাকে দেখতে হবে একাধিকবার একাধিক দিনে। তাতে যদি আমি পারসিস্টেন্টলি রেইজড ব্লাড প্রেশার পাই তাহলে আমি কিন্তু আপনাকে উচ্চ রক্তচাপ। আপনার মেজারমেন্টের ক্ষেত্রে আমি আসছি, কিন্তু তার আগে তার মানে আমি যে সহজ ভাষায় বলি যে নিচেরটা 90-এর উপরে যদি হয় আর উপরে আর সিস্টোলিক যদি 140-র উপরে হয় তাহলে আমরা ডেফিনেটলি বলবো যে ইট ইজ হাইপারটেনশন। এর কিছু ভেরিয়েশন থাকতে পারে, এর কিছু যে কিডনি রোগীদের ক্ষেত্রে আরেকটু কম হবে, সেটা ডিফারেন্ট ইস্যু, সেই ইস্যুটা যে চাচ্ছে না। সাধারণত আমরা যদি বলে থাকি যে নিচেরটা ডায়াস্টোলিকটা 90, সিস্টোলিকটা 140, এর উপরে যদি থাকে সেটাকে আমরা হাইপারটেনশন বলবো। জি, ঠিক আছে। আচ্ছা, এখন আসা যাক যে আমাদের হাইপারটেনশন যেটা বললাম যে 140, 90, এখন এই যে ব্লাড প্রেশার একে কন্ট্রোল করার উপায়টা কি? কীভাবে ব্লাড প্রেশারটা কন্ট্রোল করবো? একটা রোগীকে ব্লাড প্রেশার নিয়ে আসলেই কি আমরা ওষুধ শুরু করবো? দেয়ার ইজ এ মিথ দ্যাট ওয়ান্স পেশেন্ট হ্যাভ বিন হাইপারটেনশন ইভেন মাইল্ড, ড্রাগ হ্যাজ টু বি স্টার্টেড, মানে ওষুধ খেতেই হবে তাকে। কথাটা অংশত সত্যি। কেন? আপনার কিন্তু চিকিৎসা শুরু করতে হবে। এবং চিকিৎসাতে দুটো অংশ আছে। একটা বিশাল এবং খুব ইম্পর্ট্যান্ট অংশ হলো লাইফস্টাইল চেঞ্জ। আপনি উচ্চ রক্তচাপের রুগী, আমি কিন্তু আপনাকে বলবো ভাই লবণটা খাবেন না, যতদূর সম্ভব খাবার মধ্যে লবণের পরিমাণ কমিয়ে দেন। আমি আপনাকে বলবো যে আপনি ধূমপান করবেন না, আপনি যদি সাদা জর্দা গুল খেয়ে থাকেন ছেড়ে দেন। আমি আপনাকে বলবো আপনার ওজনটা কমান, আমার জন্য যেটা প্রযোজ্য। আমি আপনাকে বলবো আপনি ভাই রেগুলার হাঁটেন। আমি বলবো আপনি ঘুমটা ঠিকমতো করেন। মানে একটা 3টা ডি, ড্রাগস অর্থাৎ মেডিসিন, ডায়েট এবং ডিসিপ্লিন। ডিসিপ্লিন ইন দ্য ইউজ অফ মোবাইল, ডিসিপ্লিন ইন রেগুলার ওয়াকিং অর এক্সারসাইজিং, অর ডিসিপ্লিন ইন টেকিং এ গুড স্লিপ। এই ঘুমের কথাটা আমরা ভুলে যাই। এই সব কিছু কিন্তু প্রেশারের চিকিৎসার বড় অংশ। এটা কতটুকু কমাতে পারে? আমি ওজন কমালাম, আমার ওজন যদি 10 কেজি কমাই, আমার 10 থেকে 15 মিলিমিটার কিন্তু কমে যেতে পারে প্রেশার। আমি তার সাথে ধূমপান ছেড়ে দিলাম, আরও 4-5 কমে গেল। আমি তার সাথে লবণ খাওয়া কমালাম, আরও 4-5 কমে গেল। একটা হিসেব বলছে যে এই লাইফস্টাইল চেঞ্জ যদি হিসেব করি, আমি 25 থেকে 35 মিলিমিটার মার্কারি প্রেশার কিন্তু কমাতে পারি। তার মানে যদি মাইল্ড হাইপারটেনশন নিয়ে আসে একটা মানুষ, তার যদি অন্য কোনো পার্শ্ব প্রতিকার না থাকে, অর্থাৎ কিডনি ড্যামেজ না থাকে, তাহলে আমরা তাকে চেষ্টা করব চেঞ্জ করলেই হতে পারে। আর তার সাথে আমি ওষুধ শুরু করব যাদের শুধু এটাতে কন্ট্রোল হচ্ছে না। আমার টার্গেট কত? আপনি একটু আগে বলছিলেন না, ইউজুয়াল টার্গেট হলো যে 130/80 বা তার নিচে হলে ভালো হয়, অর্থাৎ ওই সেই 128-এর কাছাকাছি চলে আসলো। মিনিমাম 140-এর নিচে, 90-এর নিচে না আসলে আমি অ্যাকসেপ্ট করব, গ্রহণ করব, অত খুশি হব না। কিন্তু যদি আপনার কিডনি ডিজিজ থাকে, যদি আপনার হার্টের প্রবলেম থাকে, অথবা আপনার যদি অন্য কোনো রকম অসুবিধা থাকে, আমরা কিন্তু বলবো আপনার প্রেশার যে করে হোক 130-80-র নিচে রাখেন, তাহলে লং টার্মে ওই অর্গানগুলো প্রোটেকশন হবে। হাইপারটেনশনের কারণ কি? হোয়াট ইজ দ্য কজ অফ হাইপারটেনশন? এই প্রশ্নটা বহুকাল ধরে আমরা করে আসছি এবং প্রশ্নটা খুব জটিল। কেন? আমরা বলি কি জানেন, হাইপারটেনশনকে প্রাইমারি হাইপারটেনশন। কেন? মেজরিটি কেসে দেখা যায় উচ্চ রক্তচাপের একক কোনো কারণ নেই। জেনেটিক ফ্যাক্টর, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর দুটো মিলে কিন্তু প্রেশারের সূত্রপাত বেশিরভাগ রোগীর ক্ষেত্রে। কত পার্সেন্ট? 80 থেকে 90%। কীরকম? আপনার ফ্যামিলিতে উচ্চ রক্তচাপ আছে, অথবা আপনি মোটা হয়ে গেছেন, আপনি একটু স্মোকার, আপনার ডায়াবেটিস আছে, এগুলো ফ্যাক্টর মিলে কিন্তু প্রেশারের মাত্রাটা বেড়ে যায়। আপনার সাংঘাতিক মেন্টাল প্রেশার যাচ্ছে। কেন? ব্যবসায় বিরাট লস হয়ে গেছে, আপনি বুঝে পাচ্ছেন না ব্যাংকের লোন কীভাবে দিবেন, সংসার কীভাবে চালাবেন, আপনার কারখানার শ্রমিকদের বেতনটা কীভাবে দিবেন। আপনার প্রেশার না হওয়ার কোনো উপায় নেই, হবেই। টেনশনের চোটে উচ্চ রক্তচাপ হয়ে যাচ্ছে, হাইপার টেনশন হয়ে যাচ্ছে।
সেটা বাড়িয়ে দিচ্ছে। সবার হবে তা না, কিন্তু অনেক ক্ষেত্রে এটা সাংঘাতিক একটা ফ্যাক্টর। আচ্ছা, এটা গেল একটা। সার্টেন পার্সেন্টেজের ক্ষেত্রে আপনার জেনেটিক ফ্যাক্টর ছাড়াও কিছু হরমোনাল ফ্যাক্টর আছে। যেমন আমাদের এখনকার যে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, ওখানে কিন্তু একটা স্টাডি গ্রুপ আছে। তারা দেখাচ্ছে যাদের সাংঘাতিক রকম প্রেশার বেশি থাকে, যাদের নিচেটায় ধরেন 110, উপরেরটা 180, এইরকম গ্রুপটার 20% ক্ষেত্রেই দেখা যায় কোনো না কোনো হরমোনাল ইনফ্লুয়েন্স আছে। সেগুলো সূক্ষ্ম চেঞ্জ, সেই চেঞ্জগুলো কিন্তু সহজে কিন্তু সাধারণ ডাক্তার বের করতে পারবেন না। সন্দেহ করলে ওরকম স্পেশালিস্টের কাছে পাঠালে সেটা তো স্পেসিফিক সাবসেট অফ দ্য গ্রুপের জন্য, একদম ছোট, খুব ছোট। কিন্তু এছাড়াও তো ককটেশন অফ দ্য অ্যাওর্টা আছে, সেকেন্ডারি হাইপারটেনশন, ভাস্কুলার কিছু কারণ আছে, ভাস্কুলার কারণ আছে, রেনাল আর্টারিওস্টেনোসিস, ককটেশন অ্যাওর্টা, আপনার থাইরয়েডের প্রবলেম হতে পারে, আর অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যারা খুব মোটা, রাতের বেলায় নাক ডাকে, নাকে ঘোত করে উঠে শ্বাস বন্ধ হয়ে যায়, এদের কিন্তু শুধু ওই কারণে উচ্চ রক্তচাপ হয়। এবং দেখা যায় যে স্লিপ অ্যাপনিয়া সিনড্রোমের চিকিৎসা করলেই ওটা ব্লাড ভালো হয়ে প্রেশারটা নর্মালি চলে আসে। কাজেই কারো যদি ওবেসিটি থাকে, রাত্রি যদি নাক ডাকে এবং রাত্রিবেলায় যদি ঘুম ভেঙে যায়, শ্বাসকষ্ট হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে পেশেন্ট হ্যাজ সাফারিং ফ্রম স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম, এবং ওর চিকিৎসা করলেই কিন্তু আমরা ব্লাড প্রেশার ওষুধ আর লাগবে না, তাই তো নাকি? লাগবে না, অথবা মাত্রা অনেক কমে যাবে, লাগবে না অথবা মাত্রা অনেক কমে যাবে। এটা কিন্তু একটা আমি খুব ইম্পর্টেন্ট জিনিস বলি। একজন ডাক্তার যখন একটা রোগীর চিকিৎসা করবেন, উনি কিন্তু উচ্চ রক্তচাপ চিকিৎসা করা উচিত না। উনি একজন মানুষের যার উচ্চ রক্তচাপ আছে তার চিকিৎসা করা উচিত। তার মানে ওই মানুষটার অন্যান্য যে ফ্যাক্টরগুলো এই উচ্চ রক্তচাপে কন্ট্রিবিউট করছে সেটা কিন্তু হিসাব করা উচিত। ছোট্ট গল্প বলি, আমার ছোটো খালু দুজনেই বেশ মোটা তাজা হয়ে গেছিলেন, দুজনেরই ডায়াবেটিস আছে, প্রেশার আছে। তারা ইদানিং একটা ওষুধের সাহায্য নিয়েই একজনের 18 কেজি, আরেকজনের 20 কেজি ওজন কমে গেছে। এখন তাদের কিন্তু ডাক্তারের কাছে যাওয়া বন্ধ হয়ে গেছে, দুজনেই বেশ ছিমছাম হয়ে গেছেন, দুজনেরই ডায়াবেটিসের ওষুধ 1/3 হয়ে গেছে, দুজনেরই প্রেশার ওষুধ 3টার জায়গায় 1টা হয়ে গেছে। মানে সাংঘাতিক লাভ হয়েছে যে তাদের তারপরে এই যে স্লিপ অ্যাপনিয়ার যে প্রবলেমটা সেটাও কমে গেছে। মানে এটা আশ্চর্য ব্যাপার যে লাইফস্টাইল চেঞ্জ যদি আমরা ঠিকমতো করতে পারি যে কতটা উপকার হয়। আর শুধু একটা রোগের জন্য না, আপনার যে অন্যান্য রোগগুলো আছে, আপনার হাঁটুর ব্যথা, পিঠের ব্যথা, ওটা কিন্তু ওজন কমলে কমে যায়। তবে ওজন কমানো অবশ্যই দুনিয়ার সবচেয়ে কঠিন কাজের একটা। কঠিন কাজ না, ঠিক আছে, আমরা বুঝতে পারছি আপনার কথার থেকে যে এগুলো কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, এবং দেখা যাচ্ছে যেগুলো প্রিভেনশন করলে ব্লাড প্রেশারটা কমে যাবে। কিন্তু তারপরেও তো ওষুধ লাগতে পারে, তারপরে তো ওষুধ লাগবে। এবং একটা মিসকনসেপশন আছে যে ওষুধের সাইড এফেক্ট অনেক বেশি। এখন ব্লাড প্রেশারের যদি বেশি থাকে এবং সেটা যদি কিছু কিছু ফ্যাক্টরকে রিলিভ করে, যেমন ওবেসিটি, স্মোকিং, এগুলো পরেও যদি পারজিস্ট করে তার ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার, তাহলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে হবে। সো আমি আমার রোগীদেরকে বলি যে ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য প্রথম কথা হলে ব্লাড প্রেশারের কন্ট্রোল করতে গিয়ে যে ওষুধগুলো ইউজ করা হয় সেই ওষুধের সাইড ইফেক্ট কি, আবার যদি আমরা আরেকটা পাল্লায় মাপি যে হাইপারটেনশন সাইড ইফেক্ট, তাহলে হাইপারটেনশন সাইড তো অনেক বেশি। কারণ হাইপারটেনশন হলে কিডনি ড্যামেজ করতে পারে, হাইপারটেনশন করলে হার্ট ড্যামেজ করতে পারে, ব্রেন ড্যামেজ করতে পারে, স্ট্রোক হতে পারে, মানুষের পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হতে পারে। কিন্তু আমাদের যে ওষুধগুলো এখন বাজারে অ্যাভেলেবল আছে সেই ওষুধগুলোর কি সাইড এফেক্ট খুব বেশি বলে মনে হয়? আমি যদি আবারও পরিসংখ্যানে যাই, আমি যদি আমার উচ্চ রক্তচাপটা কন্ট্রোল করি, আমার ব্রেন স্ট্রোক বা ব্রেন হ্যামারেজের রিস্কটা আমি 50% উপরে কমাতে পারি। আমি যদি প্রেশারটা এভাবে কন্ট্রোল রাখি, আমার কিডনি ফেলিওরের ভবিষ্যতে 5 বছর 10 বছর পরে যেটা হবার কথা সেটার চান্স কিন্তু আমি অর্ধেক করে দিতে পারি। আমার হার্ট অ্যাটাকের রিস্কটা 25% কমাতে পারি। আমি হার্ট ফেলিওরের রিস্কটা 50% কমাতে পারি। আমার চোখে হ্যামারেজের রিস্কটা কমাতে পারি। এবার ওষুধের এফেক্টে যাই। ধরা যাক আমাদের একটা ওষুধ আছে, তাদের শুকনা কাশি হয়, সেই ওষুধটা আবার কিন্তু কিডনির প্রোটেকশনের জন্য অসাধারণ। এখন কাশি যাদের হবে তাদেরকে আমরা সাবস্টিটিউট করে দেব, কিন্তু তার কাশিটা ওষুধ বন্ধ করলেই চলে যাচ্ছে, আপনার কিডনি ড্যামেজটা একবার হয়ে গেলে থেকে যাচ্ছে। আরেকটা ওষুধে যে অ্যামলোডিপিন গ্রুপের ওষুধে পায়ে পানি আসে, ওটা হলো লোকাল প্রবলেম, ওটা হার্ট বা কিডনির সাথে কোনো সম্পর্ক নেই। লোকালি আপনার পায়ের ভেসেলগুলো ডাইলেট করছে, ফ্লুইড লিক করছে।
খুব সোজা, আপনি ওষুধটা ডোজ কমান অথবা সাবস্টিটিউট করে দেন, অথবা যদি আপনি টলারেট করতে পারেন তাহলে করেন। যদি অল্প একটু পানি আসে, প্যানিক হওয়ার কিছু নাই, এটা তো কোনো হার্ট ফেইলিওর না, এটা তো কোনো কিডনির সমস্যা না। আমি রোগীদের বলি, ভাই এই পায়ে পানি আসাটা হলো আপদ, কিন্তু আপনার হার্টের প্রবলেম হওয়া বা কিডনির প্রবলেমটা হলো বিপদ। আপনি বিপদ থেকে বাঁচার জন্য আপদটাকে অল্প করে সহ্য করেন। এবং অ্যামনোডেপিন ইজ ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ, ভেরি ইম্পর্টেন্ট, ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য তো খুবই ভালো। আর আরেকটা জিনিস বলি, যে এই ওষুধগুলো সাইড এফেক্ট নিয়ে এগুলো হাইপ, এই ওষুধগুলো হলো এত বেশি রুগীরা ব্যবহার করতে হয়, তাদের নিয়ে গবেষণা মাত্রা কিন্তু অনেক বেশি। 50,000, 60,000, লাখ রুগীকে নিয়ে গবেষণা হচ্ছে, সেই তুলনায় তার সাইড এফেক্ট কতটুকু? 1 নম্বর হচ্ছে লাইফ থ্রেটেনিং সাইড এফেক্ট নাই। 2 নম্বর হচ্ছে বেশিরভাগ সাইড এফেক্ট হলো ডোজ ডিপেন্ডেন্ট। আমি যদি এটার কিছুটা ওটার কিছুটা দুটো মিশিয়ে দিই, দুটোরই গুণগুলো পেলাম, সাইড এফেক্টগুলো অনেক কম হয়ে গেল। সেই 5%, 10% সাইড এফেক্টের জন্য, এক্স্যাক্টলি 5%, 10% সাইড এফেক্ট তখন আরও অর্ধেক হয়ে যাচ্ছে, তার মানে কিছুই না। কাজে আমাকে হিসেব করতে হবে যে এটার কষ্টের তুলনায় প্রাপ্তি কত বেশি, অনেক বেশি। কাজে আমি ওষুধ, তার মানে ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং কমাতে হবে। সেই কমাতে গিয়ে যা যা মেজার নেওয়া দরকার সব কিছু করতে হবে। এখন আমরা যারা ফিজিশিয়ান আছি, আমরা যারা পেশেন্টকে যখন দেখি, এই যে একটা কথা যে আপনি বললেন যে একটা পেশেন্টকে ব্লাড প্রেশার চিকিৎসা করলে হবে না, এটা করতে হবে তার কিডনির প্রবলেম আছে কিনা, তার প্রোটিনুরিয়াকে আছে কিনা, তার হার্টের অসুখ আছে কিনা, তার ব্রেনের অসুখ আছে কিনা, এখানে সামগ্রিকভাবে কিন্তু একটা অ্যাসেস করতে হবে। অ্যাসেসমেন্ট করার পরে তার পেশেন্ট কিন্তু কাউন্সেলিং করতে হবে, এবং যেটা আমরা কাউন্সেলিংটা করি না অনেক সময়, আমাদের করতে ব্যর্থ হই আমাদের সময়ের কারণে। কিন্তু আমার মনে হয় যে কাউন্সেলিংটা আমরা প্রথম সেশন যদি না করতে পারি, পরের সেশনে আবার হলে কাউন্সেলিংটা করা উচিত। এবং এই কাউন্সেলিংটা করতে গেলে শুধু রুগীকে করলেই হবে না, রুগীর অ্যাটেন্ডেন্সকে করতে হবে, অর্থাৎ পরিবারকে করতে হবে। এটা ইম্পর্টেন্ট কেন? আসলে বাইরেও দেখেন বহু জায়গাতেই নার্স কাউন্সেলর আছে, নন ডক্টর কাউন্সেলর আছে। আপনি বার্ডেমের কথা চিন্তা করেন, ওদের কিন্তু ডায়াবেটিসের চিকিৎসা কী ওষুধ খাবেন কি না ডাক্তার ঠিক করে দিচ্ছেন, তারপরে কিন্তু তাদের ডায়েট, লাইফস্টাইল কীভাবে চলবে সেটা নিয়ে কাউন্সেলিং করছে কিন্তু আরেকটা গ্রুপ, এটা কিন্তু ডাক্তার নয়। আমাদের কিন্তু এই সিস্টেম চালু করা দরকার, এবং আমি বলবো এটা ব্যর্থতা আমাদের। কেন? ডায়াবেটিসের প্রিভিলেন্স কত আমাদের দেশে? 10%-এর মতো ফুল একটু রিকগনাইজ ডায়াবেটিস। আমি যদি ইম্পেয়ার গ্লুকোজ টলারেন্স বা প্রি ডায়াবেটিক ধরি, তাহলে অ্যারাউন্ড 20%-এর কাছে আসবে। অথচ তার জন্য বারডেমের মতো প্রতিষ্ঠান সারা দেশে ডায়াবেটিক সমিতি করে ছড়িয়ে দিয়েছে চিকিৎসার ব্যবস্থা। এটা তাদের সাংঘাতিক একটা, আমি বলবো, অর্জন। প্রেশারের ক্ষেত্রে যেটা সহজে কন্ট্রোল করা সম্ভব, তার গুরুত্বটা আমরা জনগণকে ওভাবে বোঝাতে পারছি না, বা তার ট্রিটমেন্টের ক্ষেত্রে ওরকম অর্গানাইজ কিছু সিস্টেম আমরা অত ভালো এখনও না। এনসিডি কর্নারের মাধ্যমে কিছুটা হচ্ছে, কিন্তু সরকার তো 35% মোট সারা দেশে চিকিৎসা সেবার 35% সরকারি পর্যায় থেকে আসে, 65% বেসরকারি পর্যায় থেকে আসে। কাজে বেসরকারি পর্যায়েও আমাদের আসলে এগিয়ে আসা উচিত। আর এই কাউন্সেলিং সিস্টেমটা শুধু ডাক্তার করবে কেন? নার্সটা কেন আছে? আমার এমনিতে নন ডক্টর কাউন্সিলর সারা দেশে যদি থাকতো, তারা কিন্তু এটা কিন্তু খুব ভালো করে করতে পারতেন। আমাদের হেলথ কর্মীরা তাদেরকে একটু শিখিয়ে দিলে তারা কিন্তু সাধারণ মানুষের দোরগোড়ায় যান। তারা কিন্তু ছোটো ছোটো গল্প করলে, উঠান বৈঠক যেগুলো বলে, সেরকম করলে পরে কিন্তু আমরা যে বৈঠকটা আজকে করছি কাজ হয়। আসলে তাই আমরা যে বৈঠকটা কাজ করছি এর কারণও তো হলে কি মানুষের অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। তাই আসলে তাই আমরা যেটা করছি এটাও তো ফেসবুকে যাবে, ইউটিউবে যাবে, সবাই দেখবে, যদি কারো কোনো প্রশ্ন থাকে করবে, অথবা আমরা সেকেন্ড সেটিংয়ে আবার বলবো তাদের প্রশ্নগুলো নিয়ে। এটাই প্রশ্ন থাকবে, এটা কন্টিনিউয়াসলি করতে হবে। অর্থাৎ একটা ডাক্তার চেম্বারে গিয়েই যে মানে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে তা না, এটা সিস্টার লেভেলে করতে হবে, টেকনিশিয়ান লেভেলে করতে হবে, মিডিয়ার পিপলদেরও দায়িত্ব আছে। অবশ্যই অবশ্যই, আমি এটা সাংঘাতিক গুরুত্ব দিই। সেটা ইলেকট্রিক্যাল মিডিয়া হইতে পারে, ইলেকট্রনিক্স মিডিয়া হইতে পারে, অথবা এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিরও একটা রেসপন্স। ইট ইজ কিউমুলেটিভ। আমার মনে হয় ইফেক্ট না হলে ব্লাড প্রেশারটাকে, অ্যাওয়ারনেস প্রোগ্রামটাকে সাকসেস করার মতো। আমি একটু উদাহরণ দিই স্যার। ধরেন ডায়রিয়া যে মানুষ একসময় মারা যেত, এখন কি যায়? মনে আছে হুমায়ুন আহমেদের সেই বিজ্ঞাপনের কথা, যেটা একটা ইনফরমেটিভ ছিল, যে দে ঘুটা, আসাদুজ্জামান নূর বলছেন বাথরুমে হলো তার স্থায়ী ঠিকানা, আর তারপরে দে ঘুটা দিয়ে সেই স্যালাইন খেয়ে সে ভালো হচ্ছেন। সারা দেশে মানুষ কিন্তু এখন জানে খাবার স্যালাইন কীভাবে বানাতে হয়।
তারা জানে খাবার খেলে গুরুত্ব কত বেশি, উপকারিতা কি। এই যে অ্যাওয়ারনেস তৈরিটা, এটা কে করেছেন? ডাক্তার? তা তো না, মানে আমাদের মতো সাহিত্যিক করেছেন, সরকার সেটা মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন, সারা দেশে মিডিয়া সেটা কিন্তু লুফে নিয়ে মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেছে। আপনি যেটা বলছেন, আসলে আমরা সবাই মিলে চেষ্টা করা উচিত। স্বাস্থ্যসেবা জিনিসটা শুধু চিকিৎসকদের একচেটিয়া হয়ে থাকবে, এটা চিন্তা করা ঠিক না। আরেকটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট আছে, যেটা হলো প্রেগনেন্সি হাইপারটেনশন। কারণ অনেক সময় একটা মা যখন বাচ্চা পেটে আসে তখন হাইপারটেনশন, এবং হাইপারটেনশন থেকে পেশেন্টের এক্লামশিয়া হতে পারে, পেশেন্ট মারা যেতে পারে। দ্যাটস এ লাইফ থ্রেটেনিং কন্ডিশন। এখন এইটার ব্যাপারে আপনি কিছু বলবেন, যে প্রেগনেন্সি হাইপারটেনশন? স্যার, এই জিনিসটা যে কত গুরুত্বপূর্ণ আবারও পরিসংখ্যানে যাই। 2017 সালের ডিজি হেলথ সার্ভিসের থেকে একটা স্টাডিতে বলছে যে আমাদের প্রেগনেন্সি রিলেটেড যে ডেথগুলো হয় তার 24% হলো হাইপারটেনশন রিলেটেড প্রবলেম। আমরা কি সেটা সম্বন্ধে অ্যাওয়ার? আই ডোন্ট থিঙ্ক সো। তাহলে কী করতে হবে? আপনার প্রেগনেন্সির সময় বলা হয় যে প্রি নেটাল চেক আপ, মানে আপনি গর্ভবতী হওয়ার পরেই আপনার একটু চেক আপে থাকার কথা। সরকারি সিস্টেম আছে, বেশ করে সিস্টেম আছে, ওই সময় প্রেশারটা একটু দেখা উচিত। বিশেষ করে 20 সপ্তাহের পরে আপনার প্রেশারটা, আগের রেকর্ডটা কী আছে সেই থেকে দেখা উচিত আপনার প্রেশার বাড়ছে কি না। তখন থেকে যদি আমি সতর্ক হই তাহলে খুব ভালো হয়। 2 নম্বর, আপনার সিম্পল দুটো ওষুধ এই প্রি এক্লাম্পসিয়া আটকাতে হেল্প করে। যাদের অলরেডি হাই রিস্ক, অর্থাৎ বেশি বয়সে বাচ্চা হয়েছে, অথবা আগের বারে এরকম প্রি এক্লাম্পসিয়া হয়েছিল, অথবা তার বোনদেরও প্রি এক্লাম্পসিয়ার হিস্ট্রি আছে, অথবা সে ওবেজ, প্রেশার আছে, ডায়াবেটিস আছে, তার মানে তারা অলরেডি হাই রিস্ক, প্রেশার রোগী তো আপনার গর্ভবতী হচ্ছেন। তাদের কিন্তু আমি যদি 12 থেকে 16 সপ্তাহের আগেই, মানে একদম শুরুতেই অ্যাসপিরিন, 75 মিলিগ্রামের অ্যাসপিরিন, ইকোস্পিরিন বা অন্য নামে পাচ্ছেন আপনারা, কার্ভানামে পাচ্ছেন, সেই ওষুধটা এবং ক্যালসিয়াম, এই দুটো যদি ওষুধ শুরু করা হয়, বলা হচ্ছে প্রি এক্লাম্পসিয়ার রিস্কটা আপ টু 60-65% কমানো সম্ভব। এই ছোট্ট একটা জিনিস, আমি তো আগে তুলে সতর্ক হতে হবে আমি হাই রিস্ক প্রেগনেন্সি কি না, একটু ডাক্তারের কাছে গিয়ে প্রিনেটাল চেক আপটা করাতে হবে। যখন হয়ে গেল তখন স্পেসিফিক কিছু ওষুধ আছে যেগুলো প্রেগনেন্সি, গর্ভবতী মায়ের জন্য এবং বাচ্চার জন্য সেফ, আমি সেই ওষুধগুলো দিতে হবে। আর খেয়াল করতে হবে একদম শেষের দিকে তার হঠাৎ করে হাত পা বেশি ফুলে যাচ্ছে কিনা, তার ওজনটা হঠাৎ করে বেড়ে যাচ্ছে কিনা, তার মাথা ব্যথা হচ্ছে কিনা, চোখে দেখতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, পেটে ব্যথা হচ্ছে কিনা। এটা হলো প্রি এক্লাম্পসিয়া থেকে এক্লাম্পসিয়া যাওয়ার লক্ষণ। এক্লাম্পসিয়া কখন বলি? যখন এগুলার সাথেও তার খিঁচুনি শুরু হয়, এবং সেটা হলো লাইফ থ্রেটেনিং সিচুয়েশন, এবং তখন সেখান থেকে বাঁচিয়ে আনা কঠিন। আমাদের চেষ্টা করতে হবে প্রেশারটা থাকতে পারে আমি কন্ট্রোল করব, প্রি এক্লাম্পসিয়া যাতে না হয় এবং এক্লাম্পসিয়ার জন্য একেবারেই না হয়। তার মানে আমাদের প্রেগনেন্সিতে প্রিভেন্টিভ মেজারও নিতে হবে, কিউরেটিভ মেজারও নিতে হবে। কিউরেটিভ মেজার, দ্যাট ইজ এ ভেরি গুড সুইটেবল ড্রাগ আছে, যেগুলো ড্রাগগুলো একজন কার্ডিওলজিস্ট অথবা ফিজিশিয়ান অথবা গাইনোকোলজিস্ট সে কম্বাইনলি, কারণ এটা বলছি কেন, দিট ইজ এ কম্বাইন্ড এফোর্ট, ফিজিশিয়ান, কার্ডিওলজিস্ট অ্যান্ড গাইনোকোলজিস্ট, যেহেতু সিস্টেমটা পুরো অর্গানকেই এফেক্ট করে হাইপারটেনশন। সুতরাং আমরা যদি কম্বাইনলি প্রেগনেন্ট লেডিকে ডিলে করি, মানে ট্রিট করি, তাহলে মনে হয় আমাদের আলটিমেটলি আমরা ডিজায়ার্ড ইফেক্টটা পাবো। এখন প্রেগনেন্সিতে আরেকটু কথা বলে নিই, আমরা কিন্তু ভুলে যাই এই যে প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন, প্রেগনেন্সি জনিত যে উচ্চ রক্তচাপ, সেটা কিন্তু অনেক সময় ডেলিভারি হওয়ার পরেও শুরু হতে পারে, এটা কিন্তু ভুলে যাই। এবং এই জন্য বলা হয় যে আপনার ডেলিভারি হওয়ার পরেও বিটুইন 3rd to 5th ডে আপনার প্রেশারটা একবার অন্তত দেখা উচিত, মানে মেজার করা উচিত, বাড়া শুরু হলো কিনা। যদি হয় ইউ আর গোয়িং টু হ্যাভ প্রি এক্লাম্পসিয়া, আপনি এখনই ট্রিটমেন্ট শুরু করতে হবে। মানে এটা কিন্তু শুধু প্রেগনেন্সি অবস্থায় না, প্রেগনেন্সি পরেও হতে পারে, পরেও প্রথম কয়েক সপ্তাহের মধ্যে এটা পোস্টপার্টাম হাইপারটেনশন যেটা বলা হয়। আচ্ছা, হাইপারটেনশন মেজারমেন্টের ব্যাপারে বিভিন্ন ডিভাইস আছে, যেমন হলে কি আমরা চেম্বারে যখন মাপি এক ধরনের মেশিন ইউজ করি, এখন বাসায় ইউজ করা হয়, আবার অ্যাম্বুলেটেড ব্লাড প্রেশার আছে। সো এই সব যে বিভিন্ন ডিভাইস আছে, সো হুইচ ডিভাইস ইজ সুইটেবল, হুইচ ইজ রিকমেন্ডেড? কারণ একজন পেশেন্ট যখন আমাদের চেম্বারে আসে তখন আমরা তাকে ব্লাড প্রেশার পাই, সে বলে যে আমার বাসায় ব্লাড প্রেশার ভালো থাকে কিন্তু আমাদের কাছে আসে। আবার রিভার্সও অনেক সময় হয় যে আমরা নর্মাল পাচ্ছি কিন্তু বাসায় বেশি থাকে, দ্যাট ইজ
আনমাস্ক হাইপারটেনশন, আরেকটা হলো কি ওটাকে হোয়াইট কোট হাইপারটেনশন। সুতরাং এই মেজারমেন্টের কী কী মেশিন আছে, কোন কোন মেশিন আমরা রিকমেন্ড করতে পারি মানুষকে? ক্লাসিক্যাল যে মেশিনটা আমরা ব্যবহার করি, মার্কারি স্পিগমোম্যানোমিটার যেটা, সেটা কিন্তু হলো গোল্ড স্ট্যান্ডার্ড। প্রবলেম হলো মার্কারি তো কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে। মার্কারি হলো সাংঘাতিক একটা পয়জনাস জিনিস। এই মেশিনটা নষ্ট হয়ে গেলে সেই মার্কারিটা আপনার মাটিতে পানিতে মিশে গেলে সেটা কিন্তু পয়জন হিসাবে কাজ করবে। এই জন্য এটাকে কিন্তু আজকাল ডিসকারেজ করা হচ্ছে। এটাকে আজকাল বড়জোর রিসার্চ টুল হিসাবে ব্যবহার করা হচ্ছে। তাহলে আমার বাকি রইল কি? অ্যানোয়েড, যেটা আমি হাত টিপে টিপে আমি দেখি প্রেশার, সেটা। আরেকটা হলো যেটা ইলেকট্রনিক। অটোমেটিক। সবকটাই কিন্তু আসলে ভালো যদি সেটা সত্যিকারের ভালো হয়। প্রবলেম হলো আমার দেশে যে মেশিনগুলো পাওয়া যায় তার কোনো স্ট্যান্ডার্ড যে টেস্ট হবে সেটা কোনো সিস্টেম নেই। সেটা যদি থাকতো তাহলে আমি কিন্তু বুঝতে পারতাম কোনটা ভালো। অ্যাজ এ হোল আমরা বলি নিজে নিজে দেখার জন্য আপনার যে ইলেকট্রনিক মিটার আছে সেটাই ভালো, তবে আপনার মেজারমেন্টের পদ্ধতিটা সঠিক হওয়া উচিত। আমার মনে হয় শুধু সেটা নিয়ে কিভাবে মাপা উচিত, কী উচিত, এটা নিয়ে কিন্তু আলাদা কথা বলা উচিত, দেখিয়ে দেওয়া উচিত যে আপনি এভাবে মাপলে পরে সেটা ভালো হবে। এছাড়াও 24 আওয়ার্স ব্লাড প্রেশার মনিটরিং মেশিন আছে। এই জায়গাটা আমি একটু বলি যে 24 আওয়ার অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং যে মেশিনটা, এটা আসলে আমরা দরকার পড়ে কখন? কিছু রুগী বলছে যে আমার কিন্তু বাসায় প্রেশার বেশি থাকে, কিন্তু এখানে আমি সবসময় পাচ্ছি তার প্রেশার নর্মাল। তার কিন্তু আমি দেখব, এটাকে বলে মাস্কড হাইপারটেনশন। ডাক্তারের কাছে আসলে তার প্রেশার নর্মাল, অ্যাকচুয়ালি তার বাসায় প্রেশার বেশি। আর আরেকটা গ্রুপ আছে, ডাক্তারের কাছে আসলে প্রেশার অনেক বেশি, সে কিন্তু ক্লেম করছে না বাসা কিন্তু আমার প্রেশার অনেক কম থাকে। আমি কি তার মাপাটাকে বিশ্বাস করব কি করব না? কারণ আমার ওষুধের মাত্রা তো তার অ্যাকচুয়ালি সেই বেসলাইন প্রেশারের উপর নির্ভর করবে, এখন যে অধিক মাত্রায় পাচ্ছি তার উপরে না। তাহলে আমার কিন্তু অ্যাম্বুলেটরি 24 আওয়ার বিপি দিয়ে সেটা বুঝতে পারবো। অথবা কিছু রুগীর আছে আমি দেখছি হার্টের বলটা মোটা হয়ে গেছে, অথচ প্রেশার টেশার কিছু নেই। তার মানে কি? একটা গ্রুপ আছে রাতে ঘুমানোর সময় কিন্তু আমাদের সবার বডিটা একদম রিল্যাক্স থাকে, ইট ইজ দ্য টাইম অফ রিপেয়ার, এবং সেই সময় প্রেশার কিন্তু অনেক কমে যাওয়ার কথা। একটা গ্রুপের আছে তাদের রাতের বেলা এই প্রেশার কমাটা হয় না, তার মানে তার বডি পুরোপুরি রিল্যাক্স করে না, তার ফলে তার বডি কিন্তু রিয়েক্ট করে তাদের হার্টের ওয়াল মোটা হয়ে যাচ্ছে। কারণ যেখানে তার রাতে ঘুমের মধ্যে প্রেশারটা 110/70 হওয়ার কথা, সেটা থাকছে 130/80। 130/80 এমনিতে নর্মাল, কিন্তু সেটা হলো আমার ডাক্তারের চেম্বারে আপনার বসা অবস্থায় সজাগ অবস্থায় এই প্রেশারটা নর্মাল। ঘুমের মধ্যে ওই রুগীর 130/80 প্রেশার কিন্তু অনেক কমে যাওয়া উচিত, এমনকি 90/60 হতে পারে, কোনো অসুবিধা নেই। এটা তার বডির যেটুকু দরকার বডি শুধু মিনিমাম ওইটুকু রাখবে, বডি পুরাপুরি বিশ্রামে থাকবে। আমি আবারও বলছি, ইটস দ্য টাইম অফ রিপেয়ার, স্লিপ ইজ সো ইম্পর্টেন্ট। সেই সময় যদি কারো প্রেশার না কমে ঝামেলা হয়। অ্যাম্বুলেটরি বিপি ছাড়া কিন্তু আমি সেটা বুঝতে পারবো না, কারণ আমি যখনই দেখবো তার প্রেশার নর্মাল। তার মানে অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার হ্যাজ ডেফিনিট রোল, ডেফিনিট প্লেস, ইট হ্যাজ বিন ইন্ডিভিজুয়ালাইজড। তবে এটা সবার জন্য না, সবার জন্য এটা প্রয়োজন নেই। সবার জন্য তো নর্মাল যে ব্লাড প্রেশার মেশিন সেগুলো দিয়ে গুড এনাফ। তবে হ্যাঁ, ডেফিনেটলি ব্লাড প্রেশার মেজারমেন্টের জন্য কতগুলো ফ্যাক্টর আছে দেখে নিতে হয়। ব্লাড প্রেশার ঠিকমতো আমরা মেশিনটা আমরা সেট করতে পারছি কিনা, অত মেশিন ঠিকমতো প্লেস করা হয়েছে কিনা, অত হার্টের লেভেলের আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। আমার মনে হয় এটার জন্য আলাদা একটা। হ্যাঁ, আমি এটা বলছি স্যার, এটা কিন্তু আপনার একজন রুগীকে নিয়ে কি পরিস্থিতিতে আইডিয়ালি কিভাবে মাপা উচিত, বাসাতেও আপনি ওরকম একটা আলাদা পডকাস্ট করে সবাইকে দেখানোর ব্যবস্থা করেন। এখন আসেন আপনি কি ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য যে ব্লাড প্রেশার ওষুধ দরকার। এখন তো ইন্ডাস্ট্রি, ইট ইজ আই উইল সে দ্যাট ইট ইজ গ্রেট নিউজ ফর দ্য ইন্ডাস্ট্রি। তারা লট অফ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যারা এবং সায়েন্টিস্ট লট অফ মেডিসিন বাজারে নিয়ে আসছে। সো এখন এই যে কোনো সব মেডিসিনকে সব রোগীর জন্য প্রযোজ্য, সব রোগীর জন্যই কি প্রোটেক্টিভ? যেমন আগে বলা হতো ব্লাড প্রেশারের জন্য বিটা ব্লকার ইজ এ ড্রাগ অফ চয়েস, এখন কিন্তু তা বলা হয় না। এবং ডাক্তাররা কিন্তু বিটা ব্লকার রেয়ারলি দেয়। কখন দেয়? যখন হলে কি তার ইসকেমিক হার্ট ডিজিজ থাকে। এই ব্যাপারটা একটু বলেন না, কারণ হলে কি রুগীরা কনফিউজড হয়ে যায় কোন ওষুধটা বেটার, কোন ওষুধটা খেতে হবে না হতে হবে। আবার ব্লাড প্রেশার ওষুধ খেতে খেতে ব্লাড প্রেশার কন্ট্রোল হয়ে গেলে বন্ধ করে দেয় যে আমার ব্লাড প্রেশারটা নাই। যেটা আপনি আগে বলছিলেন ব্লাড প্রেশার নাই সেটা তো কথা না, ব্লাড প্রেশার থাকবেই। এখন ব্লাড প্রেশার কন্ট্রোল আসছে অন ড্রাগ, আবার ড্রাগটা বন্ধ করলে ব্লাড প্রেশার বেড়ে যায়। এসব ব্যাপারে আমার মনে হয় যে একটু ডিসকাশন করা দরকার। বলি যে ভাই আমার খিদে নেই কেন? সকালবেলা কিন্তু ভালো করে নাস্তা করে এসেছি,
আমি নাস্তা না করলে কি পেটটা এরকম খিদে ছাড়া থাকতো? তা তো না। তাহলে আপনি কি করে বলছেন যে আপনার প্রেশার নেই? আপনার প্রেশার কন্ট্রোল, এবং কন্ট্রোলটা হলো ওষুধ দিয়ে কন্ট্রোল। কথা এটাই, আমার হয়তো প্রথমে যেরকম প্রেশার ছিল 180/100, আমার তখন হয়তো 3টে ওষুধ লাগছিল। আমার এখন প্রেশার থাকে 130/75, 130/85। আমার কিন্তু এখন ওষুধের মাত্রা কমে আসবে, হয়তো 3টার জায়গায় 2টা ওষুধ লাগবে। কিন্তু লাইফস্টাইল চেঞ্জ সবার জন্য প্রযোজ্য। ওষুধ মাত্রা কতটুকু লাগবে, কি কম্বিনেশন লাগবে, সেটা কিন্তু শুধু প্রেশার না, আমার হাঁপানি আছে কি না, আমার প্রোস্টেটের প্রবলেম আছে কি না, আমার আর্থ্রাইটিসের প্রবলেম আছে কি না, আমি কি অটোইমিউন ডিজিজ আছে কি না, এই অনেক কিছু কিন্তু ফ্যাক্টর এটার সাথে কম্বিনেশন হিসেব করি যে তার জন্য কোন কম্বিনেশনটা ভালো হবে। এই খাবার দাবারের মতো কিন্তু আপনার কিছু লোক আছে শুটকি খুব পছন্দ করে। আমি ভাই শুটকি কিন্তু টেবিলে থাকতে উল্টোর দিকে দৌড়াই, কিন্তু শুটকি একটা চমৎকার মজার জিনিস, কারো খুবই পছন্দের, কারো সাংঘাতিক অপছন্দের। তার জন্য একজনের জন্য শুটকি খুবই দিলে পরে সে খুশি হবে, আরেকজন খুব বিরক্ত হবে, এটা কী দিছে আমাকে। এটাই প্রেশার ওষুধের ক্ষেত্রে তাই। আপনার বিভিন্ন রোগের মাত্রা, আপনার বিভিন্ন প্রবলেম অনুযায়ী হিসেব করে আমরা ওষুধ দেব। একজন ইয়াং হাইপারটেনসিভ নতুন বিয়ে করেছে, তার যাতে সেক্সুয়াল ডিসফাংশন না হয়, আমাকে ওটা হিসেব করতে হবে। আবার একজন এল্ডারলি পেশেন্ট, তাকে যদি আমি ডায়াবেটিক গ্রুপের ওষুধ দিই, যেখানে ইউরিনের সাথে পানি এবং লবণগুলো বেরিয়ে গিয়ে প্রেশারটা খুব ভালো কন্ট্রোল করে, তার ক্ষেত্রে ওটা কিন্তু খুব মাত্রা খুব সাবধানে দিতে হবে। নাহলে বেচারা সারাদিন বাথরুমে যাচ্ছে আসছে, কোয়ালিটি অফ লাইফ একদম নষ্ট হয়ে যাবে। আবার এদিকে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে। এই সব জিনিসগুলো হিসাব করে কিন্তু তার মানে প্রত্যেকটা পেশেন্টের জন্য ইন্ডিভিজুয়ালাইজ করতে হবে। তবে গাইডলাইন করে দেওয়া আছে। আমাদের ফার্স্ট চয়েস আমরা বলছি এসি ইনহিবিটর, এআরবি অথবা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। সেকেন্ড চয়েস বলছি এর সাথে একটু ডায়াবেটিক যোগ করো। আর যদি হার্ট ডিজিজ থাকে, ইসকেমিক হার্ট ডিজিজ থাকে, তাহলে বিটা ব্লকারটা যোগ করো। এটাই আমি আবারও বলছিলাম, ওই মানুষটার ট্রিটমেন্ট করা উচিত, শুধু প্রেশার ট্রিটমেন্ট না। এবং আসলে ব্লাড প্রেশার লাইফ লং ডিজিজ। আমি তো আমার রোগীদের বলি যে আপনি আপনার রোগের সম্বন্ধে শিখতে হবে। এটা আপনার রোগ, আপনি এটাকে নিজে কন্ট্রোল করে শিখতে হবে। কখন ডোজটা বাড়াবেন, কখন ডোজটা কমাবেন, এই কথা কেমন না যে জ্বর আমি অ্যান্টিবায়োটিক সেরে গেল, তা কিন্তু না। ডায়াবেটিস, ব্লাড প্রেশার লাইফ লং ডিজিজ। এক্স্যাক্টলি। আপনি নিয়ন্ত্রণ করেছেন, ব্লাড প্রেশার কন্ট্রোল আছে, আপনাকে নিজেকেও কিছুটা শিখতে হবে। যেমন একটা ডায়রিয়া হলো তো এমনিতে আমার প্রেশার কমে গিয়ে আমি শকে চলে যাই, তখন যদি আমি প্রেশার ওষুধ খাই আমার বিরাট ক্ষতি হবে। কাজে যার ডায়রিয়া হলো, খুব জ্বর হলো, খুব বমি হলো, সাংঘাতিক রকম ঘাম হলো, শরীর থেকে লবণ পানি বেরিয়ে গেছে, আমার প্রেশার ড্রপ করে যাচ্ছে, তখন কিন্তু আমার প্রেশার ওষুধ ডোজ অনেক কমাতে হয়, অথবা কোনো ক্ষেত্রে কয়েকদিনের জন্য বন্ধও রাখতে হতে পারে। তারপরে আবার যখন শুরু করবো আস্তে আস্তে ডোজ একটা করে শুরু করলাম, তারপরে প্রেশারটা দেখে অন্যগুলো ওষুধগুলো যোগ করলাম। এটা কিন্তু আসলে নির্ভর করবে ওই পরিস্থিতির উপরে, যে আমি একদিন শুরু করলাম এই সরলরৈখিকভাবে একমাত্রিকভাবে আমি চালিয়ে যাবো আমৃত্যু, সেটা কিন্তু হতে পারে না। তার মানে ব্লাড প্রেশার ওষুধ অ্যাডজাস্ট করতে হবে টাইম টু টাইম। কখনো ওষুধ ডোজ বাড়তে পারে, কখনো কমতে পারে। এখন ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য যা মেজার নেওয়া দরকার সবগুলোই নিতে হবে, এবং ওষুধ যা খেতে হবে সেই ওষুধ একটাতে কন্ট্রোল হোক, অথবা 2 হোক, অথবা 3 হোক, হোয়াট এভার মে বি, দ্য ব্লাড প্রেশার হ্যাজ টু বি কন্ট্রোল। আমার কথা হলো মারি ওরি পারি যে কৌশলে, আমি সব করে কৌশল অবলম্বন করব যাতে আমার প্রেশারটা আমার সেই মাত্রার মধ্যে থাকে। সেই মাত্রাটা কি, আমার উপরের প্রেশারটা 100 থেকে আমি যদি বলি 70 থেকে 130-এর মধ্যে থাকে, 130/70-এর কাছাকাছি থাকে, খুব খুশি। উপরের প্রেশারটা আমি রাখলাম যে 110 থেকে 130, নিচে প্রেশারটা রাখলাম যে 70 থেকে 85, এর মধ্যে থাকে যদি খুব ভালো। একটু এদিক ওদিক হতেই পারে, আমি রাগ করলে আমার প্রেশার একটুখানি বাড়লো, রাগ কমে গেলে চলে গেল, ওটা প্রবলেম না। নিয়মিতভাবে আমার প্রেশার বেশি আছে কি না, ওটা হলো প্রবলেম। থ্যাংক ইউ প্রফেসর আদুত চৌধুরী, উই হ্যাভ লার্ন লট ফ্রম ইউ। আমার মনে হয় মানুষেরা উপকৃত হয়েছে। সো ডিয়ার অডিয়েন্স, উই হ্যাভ লার্ন ফ্রম দিস পডকাস্ট। আমরা হয়তো সামনে আরেকটা পডকাস্ট সিজনে হাজির হব। এই মুহূর্তে আমাদের সাথে কানেক্ট থাকবেন, আপনারা ভিউয়ার করবেন, আপনারা এটাকে ডিসমিনেট করবেন, এবং আলটিমেটলি আমাদের উদ্দেশ্য হলো অ্যাওয়ারনেস করা, এবং আমরা এই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো টাইম করতেই থাকবো। থ্যাংক ইউ অল।